নেতানিয়াহুর হুঁশিয়ারির মুখে আরও ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। ৩৫০ বেশি ফিলিস্তিনিকে ছাড়ছে ইসরায়েল। শিগগিরই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু। ইলন মাস্কের বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ। মার্কিন প্রশাসনেও বাড়ছে ক্ষোভ। দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতে অপচেষ্টায় একটি পক্ষ, অভিযোগ ট্রাম্পের। ৫ দিনের মধ্যে ইউএসএআইডির তহবিলে স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ মার্কিন আদালতের। ব্রিক্সভুক্তরা একক মুদ্রা চালু করলে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার হাসপাতালে মারা গেছেন ২ বাংলার জনপ্রিয় শিল্পী। গান দিয়ে করেছেন সাম্য ও মুক্তির লড়াই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আন্তর্জাতিক সময় শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর। সংস্কার নিয়ে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল ৩টা থেকে কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে ঠিক সময় মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে প্রবেশ করেন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে। এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির মহাসচিবের নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ সহ বেশ কয়েকজন প্রবেশ করেন। এছাড়া জামায়াত ইসলামের পক্ষ থেকে মিয়া গোলাম পরোয়ার, দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি প্রবেশ করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রবেশ করতে দেখেছি আমরা। ব্যারিস্টার আন্দোলনবী রহমান পার্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে প্রবেশ করতে দেখেছি এবং তার আগে যখন তারা প্রবেশ করছিলেন তখন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিল যে মেজর হাফিজ যেমন আমাদেরকে বলেছেন যে আজকে শুধুই তিনি শুনতে এসেছেন, অন্যদিকে ব্যারিস্টার পার্থ বলেছেন যে সরকার এমন কোনো সংস্কার পদক্ষেপ হয়তো নেবেন না বলে তারা আশা করছেন যেখানে নির্বাচন বিলম্বিত হয়। অপরদিকে আমরা শুনেছি যে অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একই ধরনের কথা বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনটি একটি টেস্ট কেস হিসেবে কাজ করতে পারে, যাতে জাতীয় নির্বাচনটি যাতে অবাধ এবং সুষ্ঠু হয়। সেই ক্ষেত্রে তাদের একটি অভিজ্ঞতার যে প্রয়োজন আছে, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনটি সেই অভিজ্ঞতা হিসেবে কাজ করতে পারে। এবং পাশাপাশি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় যে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের কথা চলছে সেক্ষেত্রে যদি সংস্কারগুলো করতে আরও কিছু সময় লাগে, 5 থেকে 7 মাস, সেটাও তারা দিতে রাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পূর্ণাঙ্গ সংস্কারের পরে নির্বাচন চায়। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আমরা যতটুকু কথা বলে বুঝতে পেরেছি যে তাদের কিন্তু এক একজনের এক এক রকম মত আছে, কয়েকজনের ঐক্যমত আছে। তবে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রধান যে লক্ষ্যে আজকে সভাটি আয়োজন করা হয়েছে সেটি হলো যে 6টি যে প্রধান সংস্কার কমিশন তারা যে সুপারিশ ফেব্রুয়ারির 8 তারিখে অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্তি হওয়ার দিন তারা পেশ করেছিল প্রধান উপদেষ্টা বরাবর, সেখানে কিন্তু সেই সুপারিশগুলো কতগুলো অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাস্তবায়ন করবে এবং কতগুলো রাজনৈতিক সরকার পরবর্তীতে নির্বাচিত হয়ে আসার পরে বাস্তবায়ন করবে, সেই বিষয়ে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাটি আয়োজন করা হয়েছে। এবং এই সভার আলোকে বা এই ঐক্যমত প্রতিষ্ঠার আলোকে একটি জুলাই চার্টার প্রণয়ন করা হবে, যে জুলাই চার্টার অনুযায়ী কিন্তু আসলে আগামী জাতীয় নির্বাচন হবে এবং সেখানে সব রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে। তারা প্রতিশ্রুতি দিবে যে এই সংস্কারগুলো, সুপারিশগুলোর মধ্য থেকে যে সংস্কারগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে তারা দেখতে চায় এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে কোন কোন সংস্কারগুলো বাস্তবায়ন করবে সেটির একটি প্রতিশ্রুতি হিসেবে জুলাই চার্টার কাজ করবে। এবং এই জুলাই চার্টারটা আসলে মূলত যেই জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মতোই একটা বিষয় আসতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। আমাদেরকে প্রেস সচিব তেমনটি জানিয়েছেন এবং সেইখানে বাংলাদেশের যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা কিন্তু সেই জুলাই চার্টারে স্বাক্ষর করবেন। এবং এখন যে সভাটি হচ্ছে সেখানেও কিন্তু বাংলাদেশের এখন বর্তমানে যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল 5টা অবধি এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আমরা শুনতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। এবার আন্তর্জাতিক খবর। নানা সংখ্যা কাটিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও 3 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 ফিলিস্তিনি বন্দীকে ছাড়ছে ইসরায়েল।
প্রায় 1 মাস ধরে যুদ্ধবিরতি মেনে চলছে হামাস ও ইসরায়েল। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার ষষ্ঠ দফায় বন্দি বিনিময় করছে দুপক্ষ। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের আল কুদস শাখার সদস্য সহ অনেক বেসামরিক নাগরিক মুক্তি পান ইসরায়েলের 3 দ্বৈত নাগরিক। এরপর তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে 369 ফিলিস্তিনিকে অফার কারাগার থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। পাশাপাশি চিকিৎসার উদ্দেশ্যে 24 জনকে দ্রুত মিশরে পাঠানো হবে বলেও জানায় তেল আবিব। এর আগে অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তায় বাধা, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের অভিযোগ এনে বন্দি বিনিময় পিছিয়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি বাতিল করে উপত্যকাটিতে পুনরায় আগ্রাসন শুরুর হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে রিয়াদে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে গাজা পুনর্গঠন তহবিল গঠন এবং হামাসকে পাশ কাটানোর কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিন কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে সংগঠনটির কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে উপত্যকাটি পুনর্গঠনে কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর ওপর ইলন মাস্কের প্রভাব বেড়ে চলায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। মাস্কের প্রভাব নিয়ে হতাশা বেড়েছে ট্রাম্পের শীর্ষ সহকারীদের মধ্যেও। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন তাদের 2 জনকে মুখোমুখি দাঁড় করাতে অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই যুক্তরাষ্ট্রের বস্টনের রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন হাজারো মানুষ। তাদের এই ক্ষোভের কারণ ট্রাম্প প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের হস্তক্ষেপ। বিক্ষোভকারীরা বলছেন ট্রাম্প ভোটে নির্বাচিত হলেও মাস্ক তেমন কেউ না। এরপরও সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মীদের চাকরিচ্যুতির পরামর্শ দিচ্ছেন তিনি। এদিকে সরকারি সংস্থাগুলোর উপর ইলন মাস্কের প্রভাব বেড়ে চলায় ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহকারীদের মধ্যেও হতাশা বাড়ছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি উইলস হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাই এবং সংবেদনশীল তথ্যে মাস্কের প্রবেশাধিকারের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তার অভিযোগ, ট্রাম্প মাস্ক জুটি সরকারি সংস্থাগুলোর পুনর্গঠন নিয়ে প্রয়োজনীয় সমন্বয় না করেই পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার ৯,৫০০ সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও মানব সেবা খাতের কর্মীরা ছিলেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প সাংবিধানিকভাবে অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করছেন। এদিকে নিজেদের জোট নিয়ে গণমাধ্যমের সমালোচনার মুখেও পড়ছেন খোদ ট্রাম্প ও ইলন মাস্ক। প্রতিক্রিয়া দেশের মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বিশ্লেষকদের উপরও ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের 2 জনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে অপচেষ্টা চালাচ্ছে অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আগামী 5 দিনের মধ্যে ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিলের স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। আদালত বলেছেন, এই সিদ্ধান্তের কারণে যে আর্থিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। এদিকে ব্রিক্স দেশগুলো ডলারের বিরুদ্ধে একক মুদ্রা চালুর চেষ্টা করলে দেশগুলোর সব পণ্য আমদানির ওপর 100% শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। গেল 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে 90 দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে, কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং 5 দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ
স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এদিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স যদি ডলারের সঙ্গে খেলা করে তবে তারা চরম শাস্তি পাবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন। এর মধ্যে প্রতিবেদনে গালফ অফ আমেরিকার পরিবর্তে গালফ অফ মেক্সিকো ব্যবহার করায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে ওভাল অফিস এবং এয়ারফোর্স ওয়ানে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নেওয়ার পরিকল্পনা করছে এপি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। মারা গেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হলেও দেশভাগের সময় পশ্চিমবঙ্গে পাড়ি জমান তিনি। তবে মৃত্যুর দিন পর্যন্ত বাংলাদেশ বাংলা ছিল এই শিল্পীর প্রাণ। আমি বাংলার গান গাই তার অমর সৃষ্টি। শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাঙালির হৃদয় জয় করা সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া সব মহলে। শনিবার সকালে কলকাতার পিজি হাসপাতালে না ফেরার দেশে চলে যান এই শিল্পী। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। শিল্পীর উন্নত চিকিৎসার জন্য গড়া হয়েছিল মেডিকেল টিমও, কিন্তু কিছুতেই কিছু হয়নি। বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা যান প্রতুল। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় বাবার হাত ধরে পাড়ি জমান ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায়। শেষ সময় তিনি উত্তর কলকাতায় বসবাস করতেন। ছোটবেলা থেকেই নিজের লেখা ও সুরে গান গাইতেন। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতায় প্রথম সুর দেন। নিজের লেখা গানের পাশাপাশি কবিতাতেও তিনি বিভিন্ন সময় সুর দিয়েছেন। তার লেখা গানের মধ্যে হৃদয়ে ছুঁয়ে যাওয়া গানগুলো হচ্ছে আমি বাংলার গান গাই এবং ডিঙা ভাষাও সাগরে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শ্রদ্ধায় প্রতুল মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। রাজধানীর বেলি রোডে কথা বলছেন প্রেস সচিব, সরাসরি যাচ্ছে সেখানে। থ্যাংক ইউ। আর আজকে যারা যারা ছিলেন সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সচিব বলছেন। ধন্যবাদ। আজকে যে রাজনৈতিক দলগুলো এবং জোট আজকে এখানে উপস্থিত আছেন, আমি তাদের নামগুলো বলছি, আপনারা একটু কাইন্ডলি নোট নেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জামায়াতে উলামা ইসলামী, জমিয়তে উলামা ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কো চেয়ারপারসন ন্যাশনাল কনসেনসাস কমিশনের আলী রিয়াজ, উনিও বক্তব্য রেখেছেন এবং মিটিংটা কন্ডাক্ট করছেন মনির হায়দার, যিনি কোঅর্ডিনেশনে কাজ করছেন। থ্যাংক ইউ। তো বর্ণনা দিলাম, আপনি একটু ভিডিও ইয়েটা নিয়ে নিন। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেইলি রোডে, কথা বলছিলেন প্রেস সচিব। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত এনেছে ক্যাটাগরি 5 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় জেলিয়া। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বন্দরের। হেডল্যান্ড বন্দরের 15,000-এর বেশি বাসিন্দাকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। গ্রীষ্মকালীন সাইক্লোন আঘাত হেনেছে অস্ট্রেলিয়ায়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের পিলবারার, পোর্ট হেডল্যান্ড ও ক্যারাথা উপশহরের উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেলিয়া নামের শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানে।
এতে হেডল্যান্ডের লোকালয় ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধান সব সমুদ্র ও স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। পার্থ থেকে নদী বেষ্টিত এই লোকালয় প্রায় 1350 কিলোমিটার দূরে অবস্থিত। 15,000 বাসিন্দাদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলেও ঝড়ে আবাসস্থল লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় বাসিন্দাদের অনেককেই উদ্ধারকারী দল নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। শহর প্রদক্ষিণ করার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 65 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 295 কিলোমিটার। এর আগে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো পিলবারায় দেশের সর্বোচ্চ 5 মাত্রার সতর্কাবস্থা জারি করে। হেডল্যান্ড বন্দর বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানির কেন্দ্র। এই এলাকার বাসিন্দারা মূলত লোহার খনির কর্মচারী ও তাদের পরিবার। আগামী 2 দিন অন্তত 500 মিলিমিটার বৃষ্টিপাত হবে এই অঞ্চলে। বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তনের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ায়। তাই অস্ট্রেলিয়ায় অসময়ে ঝড়, বৃষ্টি, বন্যা কিংবা দাবানল লেগেই থাকছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নেতানিয়াহুর হুঁশিয়ারির মুখে আরও 3 জিম্মিকে মুক্তি দিল হামাস। 350 বেশি ফিলিস্তিনিকে ছাড়ল ইসরায়েল। শিগগিরই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু। ইলন মাস্কের বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ। মার্কিন প্রশাসনেও বাড়ছে ক্ষোভ। 2 জনের মধ্যে সম্পর্ক নষ্ট করতে অপচেষ্টায় একটি পক্ষ, অভিযোগ ট্রাম্পের। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার হাসপাতালে মারা গেছেন 2 বাংলার জনপ্রিয় শিল্পী। গান দিয়ে করেছেন সাম্য ও মুক্তির লড়াই। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।